3 only on Mirchi। মুখখানা গোমড়া করে রাত প্রায় 10:30টায় রন্টুদার বাড়ি থেকে বেরোলো রূপু। বেরিয়েই চারপাশে আলতো চোখ বোলালো একবার। যা ভেবেছিল ঠিক তাই, রিজুরা সবাই চলে গেছে। রন্টুদার বাড়ির সামনের বড় দালানটায় একা একা মন খারাপ করে দাঁড়িয়ে আছে ওর সাইকেলটা। এরা বন্ধু না শত্রু? আর রন্টুদাই বা কি? রন্টুদা রূপুদের অঙ্ক করায়, ওদের চেয়ে মোটে বছর 6 বড় হবে, কিন্তু এই বয়সে এই অঙ্কের দখল মারাত্মক। তাই এই চত্বরে রন্টুদার বেশ নাম ডাক আছে। সেই লোকটা কি করলো আজ? রূপুদের ছুটি হয় 9:30 নাগাদ, হোমওয়ার্ক বুঝিয়ে ছাড়তে ছাড়তে ওই 9:45। আজ হোমওয়ার্ক বোঝানোর সময় রূপুর খাতাটাই চেয়ে নিয়েছিল রন্টুদা। অন্যদিন রূপু বেশ খুশি হয় রন্টুদা খাতা চাইলে, আর তার একমাত্র কারণ অঙ্কের নিচে রন্টুদার অমন সুন্দর হাতের লেখায় RS সিগনেচারটা। রূপু ভাবে যখন অনেক বড় হয়ে যাবে এমন সুন্দর একটা স্টাইলিশ সিগনেচার করবে সব জায়গায়। কিন্তু আজ ব্যাপারটা একদম আলাদা। খাতাটা দেওয়ার সময়ই মনে মনে প্রমাদ গুনেছিল রূপু। বেজার মুখে রন্টুদার দিকে খাতাটা এগিয়ে দিয়েছিল। তবে তখন অবশ্য কোনো সমস্যা হয়নি। রন্টুদা হোমওয়ার্ক বুঝিয়ে খাতাটা ফেরতও দিয়ে দিয়েছিল। ছুটির সময় যখন ভালো মানুষের মতন মুখ করে ব্যাগ গুছিয়ে যেই বেরোতে যাবে রূপু, পেছন থেকে রন্টুদার গলা শুনল সে। রূপঙ্কর, তুই একটু বসিস তো, তোর সাথে কথা আছে। সে কথা যে কি কথা আঁচ করতে অসুবিধে হয়নি রূপুর। অঙ্কের টিচাররা এমনিতেই নিরসন, অন্তত রূপুর তো তাই অভিজ্ঞতা। তার মধ্যে বোর্ড এক্সামসের আগে ছাত্র প্রেম করছে জানলে যে কোনো স্যারই ভিলেন হয়ে যান। রূপু মনে মনে নিজের ভাগ্যের মুণ্ডপাত করতে করতে বসে পড়েছিল আবার। অঙ্ক খাতাটা দে। ও হ্যাঁ, এই যে খাতাটা। এই খাতাটা না রূপঙ্কর, যে খাতায় আমি টেস্ট পেপারের পেজ নাম্বারগুলো লিখে দিলাম সেই খাতাটা। রূপু বুঝে গেছে মায়ের দেওয়া বিপত্তারিণীর ধাগাও আজ ওকে বাঁচাতে পারবে না। আসল খাতাটা হাতে পেয়েই সোজা শেষ পেজটায় চলে গেল রন্টুদা। যত্ন করে রাখা সোহিনীর হাতের লেখায় চিঠিটা নিয়ে বলল, এটা আমার কাছেই থাক, বরং তুই একটু বস। ক্যালকুলাস তোর কঠিন লাগে বলছিলি না আগের দিন? উচ্চ মাধ্যমিক তো এসেই গেল প্রায়। 2টো অঙ্ক দিচ্ছি, ওই 2টো করে তারপরে বাড়ি যাবি। এখন মানে অনেকটা রাত হয়ে যাবে দাদা, মা চিন্তা করবে। তাহলে কাকিমার নাম্বারটা আমায় বল, আমি জানিয়ে দিচ্ছি। আর হবে না দাদা, আজ আমায় ছেড়ে দাও দাদা প্লিজ। একা একা ফিরবো প্লিজ দাদা, প্লিজ দাদা, আর হবে না। লোকে দিল্লি পৌঁছে যাচ্ছে একা একা, আর উনি পাশের পাড়ায় যেতে পারবেন না। নে, যত দেরিতে শুরু করবি তত দেরি হবে ফিরতে। আর না করলে এই চিঠিটা আমি কাকুর কাছে পৌঁছে দেব, তারপর যা করার কাকু করবেন। টিউশন ক্লাসের সিরিয়াস স্যার আর সেই ক্লাসে প্রেমিকার চিঠির জন্য কেস খাওয়া, এই দুটো বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মতো হতেই হবে। হাই, আমি লাজবন্তী, আপনি শুনছেন প্রেম.com সিজন 3। আজ আপনার জন্য থাকছে দেবস্মিতা বিশ্বাসের লেখা স্টেপ আউট গল্প অবলম্বনে ফর্ম ফিল আপ, রেডিও রূপান্তরে মোহর। রূপুর মনে হচ্ছিল বাবার কাছে চিঠিটা যাওয়ার চেয়ে কনকনে শীতে পুকুরের ঠান্ডা জলে স্নান করাও ভালো। তাই আর কথা না বলে ডান হাতটা বাড়িয়ে দিয়েছিল পেনের দিকে। রূপঙ্কর গাঙ্গুলি, সরোজকান্ত আদর্শ বিদ্যালয়ের ক্লাস 12-এর ফার্স্ট বয়। একেবারে শান্ত, নিরীহ গোছে। আর রূপুর বাবা হলেন DDLJ-র অমরিশ পুরী। বাবার কথার উপর জীবনে একবারই কথা বলার চেষ্টা করেছিল রূপু, কিন্তু বাবার ভ্রুকুটি দেখেই বুকের ভেতরটা ফাঁকা হয়ে গিয়েছিল। কিন্তু এহেন সহজ সরল রূপও যে এমন ফাঁপড়ে পড়তে পারে তা কে জানত। আসলে মাধ্যমিকের পর অনিক স্যারের কাছে বায়োলজি কোচিংয়ে ভর্তি হয়েছিল রূপু। সেখানেই আলাপ সোহিনীর সঙ্গে। এতদিন কথাবার্তা হতো টুকটাক, কিন্তু শেষ কয়েকদিন ধরে রিজুর ব্যবহার বড্ড বিরক্ত লাগছে রূপুর। রিজু হলো সেই ছোট্টবেলা থেকে ওর বন্ধু, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। কিন্তু এটাও সত্যি যে রূপুর জীবনের গুটি কয়েক ঝামেলার প্রায় সবই আসে রিজুর হাত ধরে। সে সাইকেলের টায়ার পাংচারই হোক বা ভরা ক্লাসে ওর প্রেস্টিজ পাংচার। সেই রিজু যখন সোহিনীর এত খবর রাখতে শুরু করলো তখন একটু অবাকই হয়েছিল রূপু। কিন্তু সোহিনীও যে রিজুর সঙ্গে মিশে এমন উদ্ভট কাজকর্ম করে বসবে তা কি আর সে জানতো? মাথা খারাপ না হলে এই হোয়াটসঅ্যাপের যুগে কেউ চিঠি লেখে?
যত ভাবছিল তত বেশি রাগ হচ্ছিল রূপুর। স্কুল থেকে ফেরার সময় রিজু আর চিঠিটা একরকম জোর করেই ঢুকিয়ে দিয়েছিল ওর খাতার মধ্যে। এই 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 কি করছিস ভাই? এই কি ভরছিস সেটা ব্যাগে? এই চিঠি, টপ সিক্রেট, সোহিনী দিয়েছে ভাই, বাড়ি ফিরে দেখিস। অবাক হয়েছিল রূপু। সোহিনীর সঙ্গে তার কথাবার্তা হয় নিতান্তই নোট সংক্রান্ত। টপ সিক্রেট কোন বিষয়ে যে সে চিঠি লিখতে পারে সেটাই ওর মাথায় আসেনি। সবচেয়ে রাগ হচ্ছে ওই রিজুর ওপরে। ও যদি তাড়াহুড়োয় ভুল খাতায় চিঠিটা না ঢোকাতো, অন্তত সেটা তো একবার পড়তে পারতো রূপু। ভাগ্যিস সোহিনী রন্টুদার কাছে পড়ে না, না হলে কপালে দুঃখ ছিল। আর ওই রিজু পারেও বটে। অনেক রাত হয়েছে, না গেলে বাবা এবার বাইরে দাঁড় করেই রাখবে। সরোজকান্ত আদর্শ বিদ্যালয়ের ক্লাস 12-এর ঘরটা বেশ কিছুদিন পর আজ আবার সরগরম। টেস্ট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে আজ। লিস্টের প্রথম নামের জায়গাটা বরাবরের মতোই এবারেও রূপুরই দখলে। রিজুর রেজাল্টও বেশ ভালো, তবে আপাতত এই নিয়ে রিজু বা রূপু কারোর মধ্যে খুব একটা হেলদোল নেই। রন্টুদার হাতে চিঠিটা যাওয়ার পর থেকেই রিজুর ওপর খুব রেগে আছে রূপু। রিজু অবশ্য ড্যামেজ কন্ট্রোলের চেষ্টার কোনো খামতি করেনি। রোজই কোচিং থেকে ফেরার পথে ফুচকা আলু কাবলি ঘুষ দিয়ে চিড়ে ভেজানোর চেষ্টা করে যাচ্ছিল। চিড়ে ভিজছিল কিন্তু সেদ্ধ হয়নি। দিন সাতেক আগে অনিক স্যারের কাছে পড়তে গেছিল ওরা। অনিক স্যার খুব কড়া, নিয়মিত রেজিস্টার খাতায় সই করিয়ে রাখেন। পরপর 3 দিন সিগনেচার না থাকলেই বাড়িতে ফোন করেন। সেদিন সোহিনী সই করার সময় হঠাৎ খাতার দিকে নজর পড়ে রূপুর। গোল গোল চোখে সে দেখে নিজের জায়গায় সই করার পর দিব্যি প্রিয়ার নামটাও লিখে দিচ্ছে সোহিনী। গত কয়েকদিনের চেপে রাখা রাগটা হঠাৎ বেরিয়ে এসেছিল রূপুর। কিরে, প্রিয়া তো আজকে পড়তেই আসিনি, তুই ওর নামটা লিখলি কেন? কাট এক্ষুনি, না আমি কিন্তু স্যারকে বলে দেবো। ইস, তুই স্যারকে আমার নামে বাচ্চাদের মতো নালিশ করবি? নালিশ করবো কেন, সত্যিটা জানাবো। তুই চিট করছিস আবার কি? তুই কাকা ক্যাবলা খান, তুই থেকে যাবি। এই চ্যাপ্টারটা ওর পড়া হয়ে গেছে অলরেডি, চাপ নেই। আর তাছাড়া বন্ধুর জন্য তো এইটুকু করতেই হয়। রিজুকেই জিজ্ঞেস কর না, বেচারা কত ঝুঁকি নিয়ে তোকে চিঠিটা দিল সেদিন, আর তুই নাকি লোকের হাতে ওটাকে গুঁজে দিয়ে চলে এলি। মুখ টিপে হাসছিল সোহিনী। রূপু মাথা নামিয়ে নিয়েছিল সঙ্গে সঙ্গে। রন্টুদার কাছে ধরা পড়ে গেছি, সেটাও রিজু সোহিনীর কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। সেদিন স্যার ছুটি দেওয়ার পর একসঙ্গে সাইকেল চালিয়ে বাড়ি ফিরেছে দুজনে। গোটা রাস্তায় বেশ অনেকবার কথা বলার চেষ্টা করেছে রিজু, সাড়া মেলেনি। তারপর থেকে প্রয়োজন ছাড়া রূপু বিশেষ কথাই বলেনি রিজুর সঙ্গে। এই যেমন এখন ক্লাসে দুজনেই ফার্স্ট বেঞ্চে পাশাপাশি বসে রয়েছে, কিন্তু মুখে টু শব্দটিও নেই। আর চুপ করে থাকতে না পেরে নিস্তব্ধতা ভাঙল রিজু। বাড়ি ফেরার আগে একটু দাঁড়াস তো বিরাটি মোড়ে। 3 বছর পর আমাদের স্কুলে উচ্চ মাধ্যমিকের টেস্টে সায়েন্স থেকে ফার্স্ট হয়েছিস। আজ আমি খাওয়াবো তোকে চিকেন স্যান্ডউইচ। এই টাকা পেয়েছিস কোত্থেকে? আবার কাকুর পকেট মেরেছিস? যেমন তুই তেমন তোর ওই সোহিনী, একজন স্যারকে চিট করে আরেকজন বাবাকে। শোন, টাকাটা দাদু দিয়েছিল জন্মদিনে হাত খরচের জন্য, রয়ে গেছে এখনও, তাই ভাবলাম আজ খরচ করব। বৃহস্পতিবার যে আমার নিরামিষ, তুই এইটা ভুলে যাচ্ছিস আজকাল। অথচ আমার চিঠিটা রন্টুদার হাতে পড়েছে, সেটা কিন্তু সোহিনীকে জানাতে ভুলিসনি। মা কালী দিব্যি বলছি, মা কালী দিব্যি বলছি, মা সত্যি বলছি ভাই, আমি কিচ্ছু বলিনি সোহিনীকে। আমার সঙ্গে এই নিয়ে কোনো কথাই হয়নি ওর, বিশ্বাস কর ভাই। এবার একটু থমকালো রূপু। রিজুকে সে চেনে 3 বছর বয়স থেকে। এই মুখ দেখে সে স্পষ্ট বুঝতে পারছে যে রিজু মিথ্যে কথা বলছে না। তাছাড়া ছেলেটা যতই ছড়াক, রূপু তো জানে এই ছেলেটা তার জন্য সব করতে পারে, সব। ক্লাস 3-তে একবার অঙ্ক খাতার বদলে একই রকম দেখতে আরেকটা বাংলা খাতা নিয়ে স্কুলে চলে গেছিল রূপু, আর ম্যামের ছিল চড়া রাগ। এই যে রূপঙ্কর, উঠে দাঁড়াও। এটা কি এনেছো? বাংলা খাতা নিয়ে অঙ্কের ক্লাসে আমি কি করব? হোমওয়ার্ক করনি নিশ্চয়? চুপ করে আছো কেন? ক্লাসের ফার্স্ট বয়ের এরকম অবস্থা? ছে! গোটা ক্লাস চুপ। কেউ কেউ মুখ টিপে হাসছে, কিন্তু উঠে দাঁড়িয়েছিল রিজু। বলেছিল, ম্যাম, ওর খাতাটা আমি বাড়ি নিয়ে গেছিলাম, আজকে আনতে ভুলে গেছি, সরি ম্যাম। রূপু এতটাই অবাক হয়েছিল যে কোনো কথাই বেরোয়নি ওর মুখ দিয়ে।
ম্যাম কি বুঝেছিলেন কে জানে, দুজনের কাউকেই আর বকেননি সেদিন। পরে রূপু রিজুকে জিজ্ঞেস করেছিল, তুই ম্যামকে মিথ্যে বললি কেন? জানিস না মিথ্যে কথা বললে ঠাকুর পাপ দেয়? দোষ তো আমিই করেছি, পানিশমেন্ট তো আমাকেই পেতে হবে। বন্ধুর জন্য একটু মিথ্যে বললে ঠাকুর পাপ দেয় না, বুঝলি? আজ অনেক বছর পর কথাটা মনে পড়ল রূপুর। আগের দিন সোহিনীও এরকমই কিছু একটা বলছিল না? মাথাটা নিচু করে নিল রূপু। সোহিনী যে কথাটা কিভাবে জেনেছে কিছুতেই সেটা ওর মাথায় আসছে না। এখন তো এটাও সন্দেহ হচ্ছে যে মেয়েটা আদৌ জেনেছে নাকি স্রেফ আন্দাজে ঢিল ছুটছে। ফুরুকুচকে জানলার বাইরে তাকিয়ে বসে রইল রূপু। ও সোহিনী, আর কতক্ষণ? একটু তাড়াতাড়ি কর ভাই। তোর দাদা যদি একবার জানতে পারে না, আমার এই জন্মে আর এইচএস দেওয়া হবে না। তুই অন্তত তোর ওই ক্যাবলাকান্ত বন্ধুর মতো করিস না তো। আর আমার দাদা গুন্ডা নয়। হ্যাঁ, কি ঝাল। ও দাদা, একটু তেঁতুল জলটা দিন না। রিজু চুপ করে যায়। স্পেশাল ক্লাসের নাম করে বেরিয়ে বন্ধুর সঙ্গে আড্ডা মারতে দেখলে যে কোনো দাদাই যে গুন্ডা হয়ে যায় তা এ মেয়েকে বোঝানোর সাধ্য তার নেই। আর মাসখানেক পরেই উচ্চ মাধ্যমিক, কোচিং এখন আর প্রায় নেই বললেই চলে। রূপুর সাথেও এখন সেরকম দেখা হয় না। পরীক্ষার আগে বাড়ি থেকে খুব একটা বেরোচ্ছে না ও। রিজুরও বেরোনোর সেরকম কোনো প্ল্যান ছিল না, কিন্তু আজ দুপুরে সোহিনী ওকে একটা হোয়াটসঅ্যাপ করেছিল। একবার দেখা করতে পারবি? খুব আর্জেন্ট রে, প্লিজ না বলিস না। রিজুর একটু রাগই হয়েছিল, ভেবেছিল মুখের ওপর না বলে দেবে, কিন্তু রিপ্লাই করার সময় সেটা আর লিখতে পারেনি। এই কদিনে রিজু এটুকু বুঝেছে যে মেয়েটা সত্যিই অদ্ভুত। গত 2 বছরে রূপুর সঙ্গে ওর কথা হয়েছে বোধহয় সাকুল্যে 5 কি 6 বার, কিন্তু রিজু বেশ বুঝতে পারে এরই মধ্যে স্মার্ট কুল সারাক্ষণ বকবক করে কানের পোকা নড়িয়ে দেওয়া মেয়েটা ওই ক্যাবলাকান্ত ছেলেটার মায়ায় জড়িয়ে পড়েছে। সোহিনী নিজের রূপকে ক্যাবলাকান্ত বলে ডাকে, অথচ অন্য কেউ বললে রে রে করে তেড়ে আসে। এত বছরের স্কুল জীবনে রিজু ছাড়া বোধহয় এই প্রথম আরও একজন এতটা ভালোবাসে রূপুকে। এসব 7-5 ভাবতে ভাবতেই অন্যমনস্ক রিজুর আঙুলগুলো ঘোরাফেরা করছিল কিপ্যাডের ওপর। হ্যাঁ পারবো, তবে বেশিক্ষণ থাকতে পারবো না, কিন্তু লোকেশনটা জানাস। সেই মতোই এখন রিজু দেখা করতে এসেছে সোহিনীর সঙ্গে, কিন্তু সমস্যা হলো মেয়েটা আসার পর সেই যে ফুচকার দোকানের সামনে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত নড়ার কোনো লক্ষণই নেই। কেন যে মরতে হ্যাঁ বলেছিল রিজু, এর চেয়ে বাড়িতে বসে টেস্ট পেপার উল্টানো ঢের ভালো ছিল। ডান হাতের সবকটা নখ খাওয়া শেষ করে সবে রিজু বাঁ হাতটা কাছে আনতে যাবে, তার আগেই সোহিনীর গলা শুনে তাকালো ও। তুই পুরো তোর বন্ধুর মতো, জানিস তো, বদ্ধ উন্মাদ। ফুচকার দোকানের সামনে এতক্ষণ দাঁড়িয়ে রইলি, কিন্তু একটাও ফুচকা খেলি না। ভীষণ রাগ হচ্ছে রিজুর। বাড়ি থেকে ডেকে এনে এতক্ষণ অপেক্ষা করানোর পর স্রেফ অপমান করছে মেয়েটা। ওর বলতে ইচ্ছে হলো, আমার বন্ধু যখন উন্মাদ তখন হতে দিয়ে পড়ে আছিস কেন ওর পেছনে? কিন্তু যেটা মুখ থেকে বেরোলো সেটা হলো, তোর কোনো কথা থাকলে টেক্সট করে দিস, আমি গেলাম। এই দাঁড়া 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 দাঁড়া, হোয়াটসঅ্যাপে বলা সম্ভব হলে কি আর তোকে এতদূর নিয়ে আসতাম আমি, বল? আচ্ছা, তোর মনে হলো না ফোন থাকতে আমি তোকে দিয়ে পায়রার কাজ করালাম কেন? মানে চিঠি পাঠালাম কেন? বুড়োটা একটু কোঁচকালো রিজুর। এটাকেও এতদিন সোহিনীর উদ্ভট খেয়ালগুলোর মধ্যে একটা হিসেবেই ধরেছিল। কি মনে হতে ও বলল, এই তোর দাদা চ্যাট চেক করে নাকি? না, আগে করতো না, কিন্তু 12-এ ওঠার পর থেকে করে। এমনকি বেরোনোর সময়ও ফোন নিতে দেয় না এখন। মানে তুই যে আমায় এখানে আসতে বলেছিস সেটাও জানে? এই সোহিনী সাহাকে টক্কর দেওয়া অত সহজ নয়, বুঝলি? সেই চ্যাট আমি কবে ডিলিট করে দিয়েছি। কিন্তু তোকে যে কাজটা দেওয়ার জন্য ডেকেছি সেটা হোয়াটসঅ্যাপে বোঝানো বেশ মুশকিল ছিল। আসলে ব্যাপারটা কি জানিস তো, তোকে আমার জন্য না একটা কাজ করে দিতে হবে রে। পরীক্ষার পরেও দেখা করতে পারতাম তোর সাথে, কিন্তু তোর বন্ধু তো আবার তোর সঙ্গই ছাড়বে না। তবে পরীক্ষার পর না আরেকবার দেখা করতেই হবে লুকিয়ে। ততদিনে আমি দাদাকে ঠিক ম্যানেজ করে নেব। কিন্তু এই প্ল্যানটার ব্যাপারে তোর ক্যাবলাকান্ত বন্ধু যেন না জানে, বুঝলি? আচ্ছা আচ্ছা, ওকে, বুঝলাম। কোনো রকমে কথাটা উচ্চারণ করে একবার ঢোক গিলে নেয় রিজু। এই মেয়েটা বোধহয় একটা বড় সড়ো বিপদ না ঘটিয়ে ছাড়বে বলে মনে হচ্ছে না।
সাইবার ক্যাফের সামনে আজ বেজায় ভিড়। সাইকেলটাকে একপাশে দাঁড় করিয়ে রূপু লাইনের শেষ প্রান্ত খুঁজছিল প্রাণপণে। আর ঠিক তখনই একটা চেনা মিহি গলা ভেসে এলো ওর কানের ঠিক পাশ থেকে। কিরে ক্যাবলাকান্ত, কাল রেজাল্ট বেরোনোর পর থেকে তো দেখাই পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার, এলাকার সব স্কুলের মধ্যে হাইয়েস্ট মার্কস পেয়েও মুখ এমন গোমড়া কেন? ট্রিট দেওয়ার ভয় নাকি? রূপু বেশ বিরক্ত হলো। এই সোহিনী মেয়েটাকে সেদিনের পর থেকে এড়িয়েই চলছে সে। এমনিতেই রূপুর আজ মনটা একটু খারাপ, আর আজই এই মেয়েটাকে অসময়ে এসে এরকম ভুলভাল বকবক করতে হবে। বিরক্ত মুখে সোহিনীর দিকে তাকিয়ে বলল, আমার তাড়া আছে আজকে একটু, আজ আসছি। না না, ওটি হচ্ছে না। তুই আমায় না খাইয়ে আজ কোথাও যাবি না। আর তাছাড়া আমি যে দাদার ব্যাপারে এত গল্প করি, তার সাথে তো অ্যাটলিস্ট দেখা করে যা, চল। সোহিনী রূপুর হাত ধরে টেনে নিয়ে এলো সাইবার ক্যাফের পাশের কেকের দোকানের দিকে। রূপু তাকিয়ে দেখল রন্টুদা দাঁড়িয়ে আছে। ওর দিকে ডান হাতটা বাড়িয়ে দিয়ে রন্টুদা বলল, কংগ্রাচুলেশনস রূপঙ্কর। রন্টুদা এখানে কি করছো? এক সেকেন্ড, রন্টুদার সারনেমটা যেন কি? অঙ্কের খাতায় তো এস লিখতো, মানে সাহা। এ বাবা, কি হবে এবারে? রন্টুদা মনে হয় সেদিন ইচ্ছা করেই নিজের কাছে চিঠিটা রেখে দিয়েছিল, সোহিনীর দেওয়া। কি হবে এবার? রন্টুদা যদি বাবাকে বলে দেয় চিঠিটার ব্যাপারে। দাদার দিকে রূপুকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে সোহিনী বলে, এই দাদা, তুই বরং যা, আমি রূপুর সাথে একটু কথা বলেই আসছি। এই না না, কিসের কথা? আমার কোনো কথা নেই, আমি বাড়ি যাচ্ছি। আমি তোকে পরের দিন ট্রিট দিয়ে দেবো। হ্যাঁ, আজ আসি। রন্টুদা টাটা। আরে না না, তোরা কথা বল, আমি এগোচ্ছি। দাদা এগিয়ে যেতেই সোহিনী রূপুর পাশে এসে দাঁড়ায়। রূপু লক্ষ্য করে সোহিনী এখনও ওর ডান হাতটা ধরে আছে। রূপুর বুক ঢিপঢিপ করতে থাকে। না, এখন দুর্বল হলে চলবে না। ভুরু কুচকে গম্ভীর হয়ে যায় রূপু। ক্যাফেতে এসেছিলি কেন? ফর্ম ফিল আপ করতে? রেজাল্ট বেরোবার পরের দিন মানুষ আর কি করতে আসবে তুই বল? কি নিয়ে ফর্ম ফিল আপ করবি? ইংলিশ? রূপু মাথা নামিয়ে নেয়। ইংলিশ তার বরাবরের পছন্দের বিষয়। সেই কোন ছোটবেলা থেকে তার ইচ্ছে ইংলিশ লিটারেচার নিয়ে পড়ার। অথচ মাধ্যমিকের পরে আর্টস নিয়ে পড়াশোনার কথা বলতেই বাবার রিয়াকশনটা বেশ অবাক করেছিল রূপুকে। খুব কষ্ট হয়েছিল। কি বললে? আর্টস নিয়ে পড়বে? 95% নম্বর পেয়ে আর্টস নিয়ে পড়বে মানে? এই বাড়ির ছেলে হয়ে আর্টস নেওয়া যাবে না রূপু। আর্টস নিয়ে কে কি করেছে দুনিয়ায়? তুমি সায়েন্স নিয়েই পড়বে, আর পরে ফিজিক্স নিয়ে রিসার্চ করতে বিদেশে যাবে, ব্যাস। এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। কিন্তু বাবা, আমি... কোনো কিন্তু না, এখন যাও, আমাকে অফিসের জন্য তৈরি হতে হবে। মাথা নিচু করে চুপটি করে ঘরের বাইরে চলে গেছিল রূপু। কিচ্ছু বলেনি। 2 বছর পরে আজকেও তাই হলো। কারণ আজ বাবা আত্মীয়দের ফোন করছিলেন। হ্যাঁ, হ্যালো ছোটন। হ্যাঁ, ছোট পিসিকে আমার প্রণাম জানাবি রে। হ্যাঁ রে, হ্যাঁ, রূপু খুব ভালো নম্বর পেয়ে পাশ করেছে, 95% পেয়েছে। হ্যাঁ, আবার কি? হ্যাঁ হ্যাঁ, এবার ফিজিক্স নিয়ে পড়বে। হ্যাঁ, রিসার্চ করবে আমেরিকাতে। এটা শুনে আর বাড়িতে থাকতে পারেনি রূপু। বেরিয়ে চলে এসেছিল। বাবার কথা মতোই ফিজিক্সের ফর্ম ফিল আপ করবে। কিন্তু এই মেয়ে হঠাৎ ইংলিশের নামই নিল কেন? রূপু কিছু বলার আগেই ওর হাতে কয়েকটা কাগজ ধরিয়ে দিল সোহিনী। নে ধর, রিজোর থেকে সব ডিটেলস নিয়ে তোর পছন্দের কলেজগুলোতে ইংলিশ নিয়ে ফর্ম ফিল আপ করে দিয়েছি। এগুলো তারই হার্ড কপি। চুপচাপ এগুলো নিয়ে বাড়ি যাবি। হ্যাঁ, ইংলিশ ছাড়া অন্য কিছু নিয়ে যদি ভর্তি হয়েছে না, মারদাঙ্গা হয়ে যাবে কিন্তু। হ্যাঁ। রূপু একটু অবাক হয় প্রথমে। মেয়েটা ওর সম্পর্কে এত খবর রাখে কেন? যতটা সম্ভব গম্ভীর হওয়ার চেষ্টা করে রূপু। বাইরে থেকে সবকিছু যতটা সহজ মনে হয়, সবকিছু ততটা সহজ হয় না সোহিনী। আমি ইংলিশ নিয়ে ভর্তি হলে বাবা সেটা মানবে কেন? আর মাও দিব্যি টিব্বি দেবে। ওসব আমার একদম ভাল লাগে না। আরে তুই তো আগে থেকেই হেরে বসে আছিস। শোনি না আমার প্ল্যানটা। এবারে কিন্তু আর ধরে খেলার সময় নেই। 1 বল বাকি, হয় ছক্কা নয় ক্যাচ। দেখ ভাই, আমি চাইছি তুই স্রেফ কাকু কাকিমার দেখানো পথেই হাঁট। মানে? মানেটা খুব সহজ। যে কাজটা তুই করতে চাস না, ধর
সেটা তোকে দিয়ে করানোর জন্য কাকিমা কি করেন? আমি যতদূর জানি খাবো না, আমার দিব্যি রইল, এইসব তো। তো সিম্পলি তুইও সেটা কর। বল ইংলিশ নিয়ে না পড়তে দিলে তুইও খাবি না, ব্যাস। না সইনি, আমি কোনো দিনও মা বাবার অবাধ্য হইনি। আর আজ এইটুকু কারণে আমি ইমোশনাল ব্ল্যাকমেল করবো ওদের? আমি এতটাও স্বার্থপর নই। ঠিক আছে, আমার আর কিছু বলার নেই, আমি এলাম রে। রূপুর থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে সোহিনী উঠে পড়ে সাইকেলে। এই মেয়েটাও বোধহয় বুঝে গেছে বাবা মায়ের কেটে দেওয়া গণ্ডির বাইরে বেরোনোর সাধ্য রূপঙ্কর গাঙ্গুলির নেই। হঠাৎ কি মনে হতেই সোহিনীর দিকে দুপা এগিয়ে যায় রূপু। ট্রিটটা নিবি না? না, তোর তাড়া আছে তো। আর তাছাড়া আমি ভুলে গেছিলাম, আজ তো থার্সডে, তোর নিরামিষ, অন্য একদিন খাবো। ম্লান হাসে সোহিনী। সাইকেলটাকে সোহিনীর হাত থেকে ছাড়িয়ে নিয়ে নিজের সাইকেলের পাশে দাঁড় করায় রূপু। তারপর হাতের কাগজগুলো ফাইলবন্দি করে সোহিনীর হাতটা ধরে, হেসে বলে, না, অন্য দিন না, আজকেই যাব, চল। কিন্তু রূপু, তোর মা বাবা? সেটা আমি বুঝে নেবো, তুই চ। নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেসের মতন কমন কিছু ক্রাইটেরিয়া থাকে সমস্ত ফর্মে, কিন্তু নিজের ইচ্ছের দেশে ফর্ম ফিল আপের কোনো ক্রাইটেরিয়া নেই, কোনো শর্ত নেই। সেখানে শেষ পাতায় আই অ্যাগ্রি টু অল দ্য স্টেটমেন্টস মেনশনড অ্যাবাভ বলতে হয় না, কোনো ডকুমেন্টস অ্যাটাচ করতে হয় না। নিজের ইচ্ছের দেশে সবাই 12 মাসের রাজা। সেই দেশে ফর্ম ফিল আপের শেষে ফিস ফিস করে বলতে হয়, বেশ করেছি, আবার করব। প্রেম.com সিজন 3-তে আজ আপনি শুনলেন দেবস্মিতা বিশ্বাসের লেখা স্টেপ আউট গল্প অবলম্বনে ফর্ম ফিল আপ। গল্পের সূত্রধার আমি লাজবন্তী, রিজুর ভূমিকায় অগ্নি, সোহিনী দেবস্মিতা, রূপুর বাবার ভূমিকায় পুষ্পল, স্কুল টিচার রায়, রূপুর ভূমিকায় এবং সাউন্ড ডিজাইনে সায়ক, ভিজুয়ালস, পাবলিসিটি অ্যান্ড এক্সিকিউটিভ প্রডিউসার অল্টো, রন্টুর চরিত্রে এবং বিশেষ সহযোগিতায় সোমক, সমগ্র পরিচালনায় এবং কথকের ভূমিকায় মোহর। ফিরে আসবো পরের সপ্তাহে আরও একটি গল্প নিয়ে। ততদিন ভালোবাসুন, ভালো থাকুন আর শুনতে থাকুন মির্চি।